কর্মকর্তাদের ছাঁটাই, অভিবাসী বিরোধী অভিযান সহ বিভিন্ন বিষয়ে সেনেট কমিটির তোপের মুখে পড়লেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল। মঙ্গলবার সেনেট ওভারসাইট ও জুডিশিয়ারি কমিটির শুনানিতে দ্বিদলীয় সদস্যদের নানা ধরনের প্রশ্নের জবাব দিতে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এ সময় সেনেটর কোরি বুকার, সেনেটর অ্যাডাম শিফ, সেনেটর জশ হাউলি, সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল সহ ওভারসাইট কমিটির সদস্যদের প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন এফবিআই প্রধান। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলায় সম্পৃক্ত এফবিআই কর্মকর্তাদের অবৈধভাবে তিনি বরখাস্ত করেছেন বলে অভিযোগ তোলেন সেনেটররা। পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তপ্ত বাক্য বিনিময়ে সেনেট ওভারসাইট ও জুডিশিয়ারি কমিটির শুনানিতে অংশ নেন এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল। এফবিআইর অভিবাসী বিরোধী অভিযানে অংশ নেয়া সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের বরখাস্ত করা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি বাস্তবায়নে লোকবল ব্যবহার করার অভিযোগ আনেন সেনেটর কোরি বুকার। এ সময় তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এফবিআই প্রধান। তার নেতৃত্বে এফবিআই দেশকে অনিরাপত্তার দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন সেনেটর বুকার। ক্যাশ প্যাটেল এফবিআই নেতৃত্ব দেওয়ার অযোগ্য বলে মন্তব্য করেন নিউ জার্সির সেনেটর। Because as much as you supplicate yourself to the will of Donald Trump, এসব অস্বীকার করে এফবিআই প্রধান দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তিনি বলেন তার নেতৃত্বে বর্তমান এফবিআই আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কার্যকর। প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে দেশ আগের চেয়ে বেশি শক্তিশালী ও নিরাপদ। Whatever creativity we can use to eliminate even just one shooting. এক পর্যায়ে কোরি বুকারের সঙ্গে উচ্চবাচ্যে জড়িয়ে পড়েন ক্যাশ প্যাটেল। এ সময় সেনেট কমিটির চেয়ার চাক গ্রাসলি দুপক্ষকে সংযত হওয়ার নির্দেশনা দেন। that tears this country apart. There should be a unifying. Oh, you can try. সেনেট জুডিশিয়ারি কমিটির শুনানিতে এফবিআই প্রধানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের মামলায় সম্পৃক্ত কর্মকর্তাদের বরখাস্ত করার অভিযোগ আনেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ। এ বিষয়ে ক্যাশ প্যাটেলের কাছে হা কিংবা নাতে জবাব জানতে চান সেনেটর। Right after she gives this testimony in front of an FBI agent among others, উত্তরে এফবিআই প্রধান দাবি করেন অ্যাডাম শিফ তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। এসব প্রশ্নের উত্তর তিনি দেবেন না বলেও তার সঙ্গে তর্কে জড়ান ক্যাশ প্যাটেল। What I am doing is protecting this country, providing historic reform. এ সময় সেনেটর রিচার্ড ব্লুমেন্থাল জানতে চান ট্রাম্পের মামলায় সম্পৃক্ত কোনো এফবিআই কর্মকর্তাকে বরখাস্তের বিষয়ে হোয়াইট হাউস থেকে কেউ কোনো নির্দেশনা দিয়েছিলেন কিনা। সরাসরি এই প্রশ্নের উত্তর না দিয়ে ক্যাশ প্যাটেল বলেন সব সংস্থাই হোয়াইট হাউসের সঙ্গে পরামর্শ করেই তাদের কর্মকৌশল ঠিক করে থাকে। We're producing results on that we'll disclose when appropriate. শুনানির এক পর্যায়ে ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার ক্যাশ প্যাটেলের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তার সমালোচনা করেন টেক্সাসের রিপাবলিকান সেনেটর টেড ক্রুজ। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য বিগত বাইডেন প্রশাসনের নীতিকে দায়ী করেন তিনি। চায়নার মালিকানাধীন টিকটক কিনে নিতে আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের কথা জানান তিনি। ট্রাম্প জানান জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটির মালিকানা বিষয়ে শুক্রবার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ফোনে কথা বলবেন তিনি। এছাড়া অচিরেই টিকটকের মালিকানা পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আমেরিকায় টিকটকের মালিকানা বিষয়ে চায়নার সাথে আলোচনা চূড়ান্ত হওয়ার ইঙ্গিত দিয়েছে সিবিএস নিউজ। টিকটকের মালিকানা পেতে দুই দেশের মধ্যকার চলমান আলোচনার সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায় জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটির মালিকানা পেতে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল এগিয়ে আছে। তবে টিকটকের মালিকানা ছেড়ে দিতে বাইটড্যান্স কোন ধরনের শর্তে রাজি হবে তার উপর নির্ভর করছে কোন প্রতিষ্ঠান এর পরবর্তী গতিপথ নির্ধারণ করবে। এরই মধ্যে টিকটকে বিনিয়োগ করতে আগ্রহ জানিয়েছে ক্যালিফোর্নিয়ার সিলভার লেক সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এদিকে টিকটকের মালিকানা পরিবর্তন বিষয়ে আলোচনা অগ্রসর হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভিডিও শেয়ারিং অ্যাপটির মালিকানা বিষয়ে শুক্রবার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ফোনে কথা বলবেন তিনি। টিকটক কিনে নিতে আমেরিকার প্রতিষ্ঠানগুলো প্রস্তুত উল্লেখ করে ট্রাম্প বলেন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো টিকটকের নিয়ন্ত্রণ নিতে মুখিয়ে আছে।
অচিরেই জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপটির মালিকানা নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি। শিশুদের কথা বিবেচনায় রেখেই টিকটকের মালিকানা সংক্রান্ত জটিলতা দূর করতে চান জানিয়ে ট্রাম্প বলেন, অনেক অভিভাবক তাদের সন্তানদের জন্য টিকটক বিষয়ে সমাধানের কথা বলেছেন। তিনি নিজে শিশুদের কথা সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। They don't want it for themselves, they want it for their kids. They say, if I don't get it done, they're in big trouble with their kids. এদিকে 172 মিলিয়ন ব্যবহারকারী সহ টিকটক কিনে নিতে যে কেউ আগ্রহ জানাবে বলে মন্তব্য করেছেন ওলেরি ভেঞ্চার্সের চেয়ারম্যান কেভিন ওলেরি। বছরের শুরুতে টিকটকের মালিকানা বিষয়ে আগ্রহী হয়েছিলেন জানিয়ে ওলেরি বলেন, চায়নার সার্ভারে আমেরিকার তথ্য ছড়িয়ে দেওয়া রুখতে টিকটকের মালিকানা পরিবর্তন জরুরি। আগামী শুক্রবার চায়নার প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের উপর টিকটকের ভবিষ্যৎ নির্ভর করছে বলেও জানান ওলেরি। এবার নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানির মামলা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট অব ফ্লোরিডায় 85 পৃষ্ঠার মামলায় বলা হয়, পত্রিকাটি কয়েক দশক ধরে পরিবার সহ তার ব্যবসা, আমেরিকা ফার্স্ট মুভমেন্ট এবং সর্বোপরি দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। এর জন্য এর 4 জন রিপোর্টার এবং লাকি লুজার বইটির প্রকাশক পেঙ্গুইন র্যান্ডম হাউসকে দায়ী করা হয়েছে। মঙ্গলবার ট্রুথ সোশ্যালের এক বার্তায় ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে জাতির ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ও দুর্নীতিগ্রস্ত পত্রিকা হিসেবে উল্লেখ করেন। জানান, গণমাধ্যমটি ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র হয়ে কাজ করছে। গত জুলাইতে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের সাথে সখ্যতার সংবাদ প্রকাশ করায় দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং মিডিয়া মোগল রুপার্ট মার্ডকের বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানির মামলা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া এবিসি নিউজ, সিবিএস নিউজের বিরুদ্ধেও মানহানির মামলা করেন তিনি, যা মূলত আদালতের বাইরেই দফা হয়েছিল। এবার নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে $15 বিলিয়ন মানহানির মামলা করেছেন ট্রাম্প। সোমবার ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট অব ফ্লোরিডায় 85 পৃষ্ঠার মামলায় বলা হয়, পত্রিকাটি দশক ধরে পরিবার সহ তার ব্যবসা, আমেরিকা ফার্স্ট মুভমেন্ট এবং সর্বোপরি দেশের বিরুদ্ধে মিথ্যাচার করে আসছে। গত সপ্তাহে মামলার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট, কারণ পত্রিকাটি দাবি করছে 2003 সালে অ্যাপস্টিনের 50তম জন্মবার্ষিকীতে যৌনতা নিয়ে একটি চিঠি পাঠান ট্রাম্প, যাতে নগ্ন এক নারীর শারীরিক সৌন্দর্য অরুচিকরভাবে বর্ণনা করা হয়েছে। তাতে দেশের 47তম প্রধান নির্বাহীর সইও আছে, যা বরাবর অস্বীকার করে আসছে হোয়াইট হাউস। এজন্য টাইমসের 4 রিপোর্টার সুজান ক্রেইগ, রাস বুয়েটনার, পিটার বার্কার ও মিশেল এস শিমিট এবং ক্রেইগ ও বুয়েটনারের বই লাকি লুজারের প্রকাশক পেঙ্গুইন র্যান্ডম হাউসকে দায়ী করা হয়েছে। মঙ্গলবার ট্রুথ সোশ্যালের এক বার্তায় ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসকে জাতির ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট ও দুর্নীতিগ্রস্ত একটি পত্রিকা হিসেবে উল্লেখ করেছেন। জানিয়েছেন, গণমাধ্যমটি ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র হয়ে কাজ করছে। এদিকে টাইমস মামলাটিকে অযৌক্তিক এবং স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টির প্রচেষ্টা বলে অভিহিত করেছে। পত্রিকাটির মুখপাত্র চার্লি স্ট্যাটল্যান্ডার এক বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছেন, প্রেসিডেন্টের এমন ভয় দেখানোর কৌশলে কোনো কাজ হবে না। একই ধরনের প্রতিক্রিয়া দিয়েছে পেঙ্গুইন র্যান্ডম হাউসও। এক বিবৃতিতে প্রকাশনা সংস্থাটি বলেছে, ডোনাল্ড ট্রাম্পের অযৌক্তিক মামলায় 2 লেখকের পাশেই থাকবে পেঙ্গুইন কর্তৃপক্ষ। আমেরিকায় ভেনেজুয়েলার মাদক ও অপরাধীদের পাঠানো বন্ধ করতে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সতর্ক করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ব্রিটেনের উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়ার আগে তিনি আরও বলেন, তার প্রশাসনের অভিযানের কারণে ক্যারিবিয়ান সাগরে কোনো নৌযান দেখা যাচ্ছে না। এছাড়া জিম্মি মুক্তির বিষয়ে হামাসকে হুঁশিয়ার করেন প্রেসিডেন্ট। একই সময় ক্ষমতায় থাকা অবস্থায় ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করায় অস্ট্রেলিয়ার এক সাংবাদিকের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে ওই সাংবাদিকের নামে নালিশ করবেন বলেও সতর্ক করেন ট্রাম্প।
মঙ্গলবার ঐতিহাসিক দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা করার আগে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন এবিসির আমেরিকার এডিটর জন লায়ন্স ট্রাম্পকে প্রশ্ন করেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে কতটা ধনী হয়েছেন তিনি। উল্লেখ করেন যে তাকে হোয়াইট হাউসে বসা ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি বলা হয়। জবাবে ট্রাম্প বলেন তা তিনি জানেন না, কারণ তার সন্তানরা ট্রাম্প অর্গানাইজেশনের ব্যবসার দায়িত্ব রয়েছে। How much wealthier are you now than when you returned to the White House? Well, I don't know the deals I made for the most part, other than what my kids are doing. You know, they're running my business. But most of the deals that I've made were made before, and that's what I've done for a life. I've built buildings. হোয়াইট হাউসে একটি বিশাল ব্যয়বহুল বলরুম নির্মাণের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। জানান এর জন্য তিনিই অর্থ ব্যয় করছেন। Like I'm building a building here. You know where I'm building? You know what? Do you see that area? Yeah. That is going to be the greatest ballroom anywhere in the world, and for 150. So it gives me pleasure to do it for the country, and I'm paying for it. I'm paying for it. The country's not, and that's an expensive ballroom. লায়ন্স এরপর জিজ্ঞাসা করেন প্রেসিডেন্টের দায়িত্বে থাকা অবস্থায় ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করা কতটা যৌক্তিক, আর এই প্রশ্নেই তার উপর চড়াও হন ট্রাম্প। But is it appropriate, President Trump, that a president in office should be engaged in so much business activity? Well, I'm really not. My kids are running the business. Yes, I'm here. you are also. You know what the activity? Where are you from? I'm from the Australian Broadcasting Corporation, Four Corners program. Well, the Australians, you're hurting Australia, right? ট্রাম্প বলেন এমন প্রশ্ন করার মাধ্যমে ওই সাংবাদিক অস্ট্রেলিয়ার ক্ষতি করছেন। এ সময় তিনি জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ আমেরিকা সফরে আসছেন। In my opinion, you are hurting Australia very much right now. And they want to get along with me. You know, your leader is coming over to see me very soon. I'm going to tell him about you. You set a very bad tone. Well, go ahead, John. Okay, you can set a nicer tone. গত জুনে কানাডায় G20 সম্মেলনে আকস্মিকভাবে প্রথম বৈঠক বাতিল হওয়ার পর থেকেই ট্রাম্পের সঙ্গে বৈঠকের চেষ্টা করছেন অ্যালবানিজ। তার আসন্ন সফরের সময়সূচি এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রথমবারের মতো তাদের মুখোমুখি বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেন ট্রাম্প। এছাড়া ভেনেজুয়েলার নৌযানে আমেরিকার সামরিক বাহিনীর হামলার ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ভেনেজুয়েলার অপরাধীদের আমেরিকায় পাঠানো বন্ধ করতে হবে। President Maduro in Venezuela says that you're getting ready to invade his country. What is his message to him? Well, I would say this right away. Stop sending Tren de Aragua into the United States. Stop sending drugs into the United States. ক্যারিবিয়ান সিতে আমেরিকার সামরিক অভিযানের পর এখন তেমন কোনো নৌযানই দেখা যায় না বলে উল্লেখ করেন তিনি। We knocked off actually 3 boats, not 2, but you saw 2. And the problem is there are very few boats out in the water. There are not a lot of boats out in the water. I can't imagine why. Not even fishing boats. There's nobody. মাদুরোর উদ্দেশ্যে কড়া বার্তা দেন ট্রাম্প। I would say to him very strongly, stop sending people from your prisons into our country. They're sending their prisoners. They've done that already. এ সময় গাজায় জিম্মিদের ঢাল হিসেবে ব্যবহার করলে হামাসকে বড় সমস্যায় পড়তে হবে বলেও সতর্ক করেন তিনি। I hear Hamas is trying to use the old human shield deal, and if they do that, they're going to be in big trouble. পরে এয়ারফোর্স ওয়ানে করে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা করেন প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার রাতে লন্ডনের স্টেনস্টেড এয়ারপোর্টে অবতরণ করেন তারা। সেখানে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কোপার এবং রাজা তৃতীয় চার্লসের প্রতিনিধিত্বকারী ভিসকাউন্ট হেনরি হুড সহ অন্যান্য কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান। রাজা চার্লসের আমন্ত্রণে আমেরিকার একমাত্র প্রেসিডেন্ট হিসেবে ব্রিটেনে দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরে গেলেন ট্রাম্প। এ সফরে আমেরিকা ব্রিটেনের মধ্যে $10 বিলিয়নেরও বেশি মূল্যের অর্থনৈতিক চুক্তি হওয়ার কথা রয়েছে। ডানপন্থী রাজনৈতিক অধিকার কর্মী চার্লি কার্ক অনেক ঘৃণা ছড়াতেন বলে তাকে হত্যা করার কথা স্বীকার করেছেন অভিযুক্ত টাইলার রবিনসন। হত্যাকাণ্ড সংঘটিত করার পর রবিনসন তার বাবা মা এবং রুমমেটের কাছে এই স্বীকারোক্তি দেন। মঙ্গলবার তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে এমন তথ্য তুলে ধরা হয়। 22 বছর বয়সী রবিনসনের বিরুদ্ধে হত্যাসহ মোট 7টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চান প্রসিকিউটররা। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয় অভিযুক্ত রবিনসনকে।
দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করা ডানপন্থী অধিকারকর্মী চার্লি কার্ক হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত একমাত্র সন্দেহভাজন আসামি টাইলার জেমস রবিনসনকে মঙ্গলবার প্রথমবারের মতো আদালতে তোলা হয়। Could you state your name? Tyler James Robinson. ইউটা ফোর্থ ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক টনি গ্রাফ বলেন, আইন অনুযায়ী কোনো আসামির আইনজীবী নিয়োগের সক্ষমতা না থাকলে আদালত তার পক্ষে আইনজীবী নিয়োগ করতে পারে। রবিনসনের আর্থিক অবস্থা বিবেচনায় তার মামলা লড়ার জন্য একজন আইনজীবী নিয়োগের আদেশ দেন তিনি। Provisionally appointing a Rule 8 qualified attorney to represent you on your case, Mr. Robinson. এ সময় প্রসিকিউটর চ্যাড গ্রুনেন্ডার আদালতে অভিযোগপত্র রবিনসনের মৃত্যুদণ্ড চেয়ে নোটিশ দাখিলের কথা উল্লেখ করেন। Just for the court's information, we did file just recently, within the last few minutes, a notice of intent to seek the death penalty that was filed by Utah County Attorney Jeff Gray. So that should be in the court's file. পরে রবিনসনের বিরুদ্ধে অভিযোগগুলো পড়ে শোনান বিচারক। Mr. Robinson, for count 1, aggravated murder, a capital felony in violation of Utah Code annotated 76-5-202, in that on September 10th, 2025 in Utah County, ইউটার স্প্যানিশ ফর্ক শহরের কারাগার থেকে ভার্চুয়ালি হাজির হওয়া রবিনসনকে শুধু একবার তার নাম বলা ছাড়া সংক্ষিপ্ত শুনানির পুরো সময় জুড়ে কোনো কথা বলতে দেখা যায়নি। অভিযোগ পাঠ শেষে মামলার পরবর্তী শুনানির দিন ঘোষণা করে আদালত। This case is set for September 29th at 10 a.m. It will be a waiver hearing. 22 বছর বয়সী রবিনসনের বিরুদ্ধে হত্যাসহ মোট 7টি অভিযোগ আনা হয়েছে। অন্য অভিযোগগুলো হলো আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার 1টি, বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার 2টি, সাক্ষীকে প্রভাবিত করার 2টি এবং শিশুদের উপস্থিতিতে সহিংস অপরাধের 1টি অভিযোগ। 10 পৃষ্ঠার অভিযোগপত্রে চার্লি কার্কে হত্যার পর নিজের রুমমেট ও বাবা মার সঙ্গে টাইলার রবিনসনের কথোপকথনও তুলে ধরা হয়েছে। ইউটা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জেফ্রি গ্রে আদালতে অভিযোগপত্র দায়েরের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন। After reviewing the evidence that law enforcement has collected thus far, I am filing a criminal information charging Tyler James Robinson, age 22. অভিযোগগুলোর বিস্তারিত তুলে ধরে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানান, যথাযথ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই রবিনসনের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। I do not take this decision lightly, and it is a decision I have made independently as county attorney, based solely on the available evidence and circumstances and nature of the crime. মৃত্যুদণ্ড চাওয়ার ফলে রবিনসনকে জামিন ছাড়া কারাগারে থাকতে হবে বলে জানান তিনি। Because we are seeking the death penalty, the defendant will continue to be held without bail in the Utah County Jail. হত্যাকাণ্ডের পর টাইলার রবিনসনের সঙ্গে তার বাবা মার কথোপকথন ও রুমমেটের সঙ্গে আদান প্রদান করা বার্তা তুলে ধরে জেফ্রি গ্রে জানান, তাদের কাছে রবিনসন অপরাধ স্বীকার করেছেন এবং কেন এমন কাজ করেছেন সে কথাও জানিয়েছেন। Roommate, why? Robinson, why did I do it? Roommate, yeah. Robinson, I had enough of his hatred. Some hate can't be negotiated out. If I am able to grab my rifle unseen, I will have left no evidence. চার্লি কার্ক হত্যাকাণ্ড দেশের জন্য একটি মর্মান্তিক ঘটনা বলে আখ্যায়িত করেন ইউটা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। The murder of Charlie Kirk is an American tragedy. Charlie Kirk was murdered while engaging in one of our most sacred and cherished American rights. সরকারি অচলাবস্থা এড়াতে স্বল্পমেয়াদী ব্যয় বিল প্রকাশ করেছে হাউস রিপাবলিকানরা, যেখানে ইউটায় কট্টরপন্থী কর্মী চার্লি কার্কের নিহতের জেরে আইন প্রণেতা সুপ্রিম কোর্টের বিচারপতি এবং নির্বাহী বিভাগের কর্মকর্তাদের জোর নিরাপত্তায় অতিরিক্ত $88 মিলিয়ন বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। মঙ্গলবার ক্যাপিটল হিলের সংবাদ সম্মেলনে স্পিকার মাইক জনসন সহ শীর্ষ জিওপি নেতৃবৃন্দ কার্কের প্রতি শ্রদ্ধা জানান। আসছে শুক্রবারের মাঝে বিলটি হাউস ফ্লোরের ভোটে দিতে চায় লাল শিবির। এতে 21শে নভেম্বর পর্যন্ত সরকারি সংস্থাগুলোতে অর্থায়নের কথা বলা হয়েছে। সাংবাদিকদের বর্ষিয়ান রিপাবলিকান কংগ্রেসম্যান স্টিভ স্ক্যালিস বলেন, কার্কের মৃত্যু দুঃখজনক। আমেরিকানরা রাজনৈতিক মতভেদে সহিংসতা নয়, বরং ব্যালট বাক্সকেই বেছে নেয়। অন্যদিকে স্পিকার জনসন বলেন, অপরাধ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ছাড় দেবেন না।
আগামী 30 সেপ্টেম্বর চলতি অর্থবছর শেষ হচ্ছে, তাই আগামী অর্থবছরের বিভিন্ন খাতে কি ধরনের বরাদ্দ রাখা হবে সেসব নিয়ে ব্যস্ত সময় পার করছে হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটি। তোড়জোড় চলছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের। মঙ্গলবার ক্যাপিটল হিলে এক সংবাদ সম্মেলনে সেই কথাই জানান স্পিকার মাইক জনসন। এ সময় সরকারি অচলাবস্থা তৈরিতে ডেমোক্র্যাটিক পার্টির আইন প্রণেতাদের দায়ী করেন তিনি। বলেন, নীল শিবিরে তীব্র বিরোধিতা সত্ত্বেও মেডিকেইডে প্রতিশ্রুত সংস্কার আনা হবে, কারণ কোনো অবৈধ অভিবাসীকে জনগণের করের অর্থ দিয়ে সেবা দেওয়ার ইচ্ছে নেই প্রশাসনের। সরকারি অচলাবস্থা বা শাটডাউন এড়াতে স্বল্পমেয়াদী ব্যয় বিল প্রকাশ করেছে হাউস রিপাবলিকানরা। আসছে শুক্রবারের মাঝে বিলটি হাউস ফ্লোরের ভোটে দিতে চায় লাল শিবির। এতে 21 নভেম্বর পর্যন্ত সরকারি সংস্থাগুলোতে অর্থায়নের কথা বলা হয়েছে। যেখানে ইউটায় কট্টরপন্থী অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের নিহতের জেরে আইন প্রণেতা, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং নির্বাহী বিভাগের কর্মকর্তাদের জোর নিরাপত্তায় অতিরিক্ত $88 মিলিয়ন বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে স্পিকার ছাড়াও শীর্ষ জিওপি নেতৃবৃন্দ কার্কের প্রতি শ্রদ্ধা জানান। মাইক জনসন বলেন, অপরাধ দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ছাড় দেবেন না। রাজধানী ওয়াশিংটন ডিসির অপরাধ কমাতে কয়েকটি বিল প্রণয়নের কথা উল্লেখ করে স্পিকার বলেন, এই মডেল দেশ জুড়ে বাস্তবায়িত হবে বলে আশাবাদী তিনি। জনসন বলেন, বাকস্বাধীনতার মানে এই নয় যে কোনো ঘৃণ্য হত্যাকাণ্ডকেও অনলাইনে সমর্থন দেয়া যেতে পারে। এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেন তিনি। অন্যদিকে বর্ষিয়ান রিপাবলিকান কংগ্রেসম্যান স্টিভ স্ক্যালিস বলেন, কার্কের মৃত্যু ভীষণ দুঃখজনক। আমেরিকানরা রাজনৈতিক মতভেদ নিরসনে সহিংসতা নয়, বরং ব্যালট বাক্সকেই বেছে নেয়। প্রেসিডেন্ট ট্রাম্পের ব্রিটেন সফরের প্রতিবাদে উইন্ডসর ক্যাসলের বাইরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। এ সময় ডাউন উইথ ট্রাম্প লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা ট্রাম্প বিরোধী বিভিন্ন স্লোগান দেন। মঙ্গলবার এয়ারফোর্স ওয়ানে চড়ে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাথে লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্টে পৌঁছান ট্রাম্প। এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি বিষয়ে সমঝোতা হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো ব্রিটেন সফর করছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এয়ারফোর্স ওয়ানে চড়ে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাথে লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্টে পৌঁছান ট্রাম্প। সেখানে তাকে স্বাগত জানান ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেথ কুপার এবং রাজা চার্লসের বিশেষ দূত ভিসকাউন্ট হেনরি হুড। ট্রাম্পের ব্রিটেন সফরে দুই দেশের মধ্যে $10 বিলিয়ন বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছে রয়টার্স। এর আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ট্রাম্প জানান, তার প্রশাসনের নেতৃত্বে দেশের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে। রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ডকে অপ্রত্যাশিত এবং দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করে অ্যারিজোনায় একটি স্মরণ সভায় অংশ নেওয়ার কথা জানান ট্রাম্প। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি বিষয়ে সমঝোতা হতে পারে বলেও জানান প্রেসিডেন্ট। Do something about that. We can't let that happen. So I'll be going to the service on Sunday. এদিকে ট্রাম্পের ব্রিটেন সফরের প্রতিবাদে উইন্ডসরের বিভিন্ন রাস্তায় জড়ো হন কয়েক হাজার বিক্ষোভকারী। ট্রাম্পের অগণতান্ত্রিক কার্যকলাপ সারা বিশ্বে স্বৈরাচারীদের শক্তি যোগাচ্ছে বলে অভিযোগ করেন তারা। ডাউন উইথ ট্রাম্প লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা ট্রাম্প বিরোধী স্লোগান দেন। ট্রাম্পকে গাজায় গণহত্যার মদতদাতা বলেও প্রতিবাদ জানান তারা। Donald, you can't hide. We charge you with genocide. Donald, you can't hide. We charge you with genocide. ট্রাম্প বিরোধী বিক্ষোভে অংশ নিতে ব্রাইটন থেকে উইন্ডসরে এসেছেন জানিয়ে ভিক্টর ইভান্স বলেন, এর আগে আমেরিকার অন্য প্রেসিডেন্টদের স্বাগত জানালেও এবার ট্রাম্পকে ঘৃণা জানাতে এসেছেন। গাজায় চলমান গণহত্যাকে বৈধতা দিতে ট্রাম্প সব রকমের চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন ইভান্স। If it had been Obama, Joe Biden, it would be a completely different atmosphere here. উইন্ডসরের বাসিন্দা ব্যারি স্পিড জানান,
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পকেটে থেকে শান্তি আলোচনার মিথ্যা গল্প ছড়াচ্ছেন ট্রাম্প। আমেরিকার জনগণের উপর ফ্যাসিজম কায়েম করেছেন অভিযোগ করে স্পিড বলেন, কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টিনের সাথে যোগসাজশ ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন শান্তি আলোচনা বিষয়ে মিথ্যা বলছেন ট্রাম্প। He's making the war in Palestine worse. He's supporting Netanyahu, Christo-fascism in America. He's surrounded by ignorant sycophants who are just all about their money as well. And the Epstein scandal, everything at the moment is a distraction. এদিকে উইন্ডসর ক্যাসেলের দেয়ালে প্রজেক্টরের মাধ্যমে ট্রাম্প এবং এপস্টিনের ঘনিষ্ঠ ছবি ও ভিডিও প্রচার করেছেন বিক্ষোভকারীরা। ট্রাম্পের ব্রিটেন সফরের প্রতিবাদে বিক্ষোভ করার সময় উইন্ডসরের রাস্তা থেকে 4 জন মাস্ক পরিহিত বিক্ষোভকারীকে আটকের খবর জানিয়েছে রয়টার্স। লুইজি ম্যানজিওনির বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ খারিজ করেছে নিউ ইয়র্ক স্টেট আদালত। ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থমসন হত্যা মামলায় মঙ্গলবার বিচারক গ্রেগরি ক্যারো এই আদেশ দিয়েছেন। তবে শুনানিতে ম্যানজিওনির বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি হত্যার অভিযোগ বহাল আছে। এদিকে ম্যানজিওনির ভক্তরা তার মুক্তির দাবিতে ম্যানহাটন আদালতের বাইরে বিক্ষোভ করেছে। একই সঙ্গে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিও জানায় তারা। ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থমসনকে গুলি করে হত্যার ঘটনায় লুইজি ম্যানজিওনের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসবাদ, অস্ত্র এবং জালিয়াতির একাধিক অভিযোগ আনা হয়। মঙ্গলবার সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে শুনানির রায় ঘোষণা করে নিউ ইয়র্ক স্টেট আদালত। বিচারক গ্রেগরি ক্যারো ম্যানজিওনের বিরুদ্ধে 2টি সন্ত্রাসবাদের অভিযোগ খারিজ করে দিয়েছেন। লিখিত রায়ে বিচারক বলেন, ম্যানজিওনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সম্পর্কিত হত্যার অভিযোগের ন্যায্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি প্রসিকিউটররা। সরকারের কাছে কোনো দাবি বা নির্দিষ্ট সরকারি নীতি পরিবর্তন, ভয় দেখানো বা জোর করে করেছেন এমন কোনো দাবি না করায় তা সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করা যায় না বলে জানিয়েছে বিচারক। তবে ম্যানজিওনের বিপক্ষে সেকেন্ড ডিগ্রি হত্যার অভিযোগ বহাল রাখার রায় দিয়েছেন। অভিযোগ আনা হয়েছে অস্ত্র এবং জালিয়াতিরও। তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ম্যানজিওনি। আগামী 1 ডিসেম্বর থেকে বিচারের শুনানি শুরু হবে জানিয়েছে আদালত। এদিকে ম্যানজিওনির মুক্তি ও সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবার দাবিতে স্টেট সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ করেছে লুইজি ম্যানজিওনির সমর্থকরা। এ সময় তারা ইউনাইটেড হেলথ কেয়ারকেই প্রকৃত সন্ত্রাসবাদী বলে দাবি করেন। ম্যানজিওনির বিপক্ষে থাকা সন্ত্রাসবাদের অভিযোগ খারিজের খবর শুনে উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। বিক্ষোভকারীরা দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ স্লোগান লেখা প্লেকার্ড তুলে ধরার পাশাপাশি হেলথ কেয়ারকে মানবাধিকার বলেও উল্লেখ করেন। কোনো কোনো ভক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা ব্যক্তি অন্য কেউ বলেও দাবি করেছেন। If he is found guilty, do you believe? I believe that that's a ploy by the government to make sure that the rest of us continue to fall in line. As you just said, I believe it's a different walk, all right? So you think the person who was found guilty is somebody else? It's a different person. নিউ ইয়র্ক স্টেটের ফৌজদারি মামলার পাশাপাশি আসামির বিরুদ্ধে ফেডারেল মামলায় হত্যার অভিযোগও রয়েছে, যার জন্য মৃত্যুদণ্ড হতে পারে লুইজির। ওয়াশিংটন ও তাইপেইয়ের মাঝে দ্রুত বর্ধনশীল প্রতিরক্ষা সহযোগিতার একটি বড় পদক্ষেপ হিসেবে প্রদর্শিত হয়েছে ব্যারাকুডা 500 নামের নতুন একটি ক্ষেপণাস্ত্র। বুধবার তাইওয়ানের ডিফেন্স মিনিস্ট্রির প্যাভিলিয়নে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। তাইওয়ানের সামরিক মালিকানাধীন ন্যাশনাল চুং শ্যান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যৌথভাবে আমেরিকার প্রতিরক্ষা প্রযুক্তি স্টার্টআপ এন্ডুরিল ইন্ডাস্ট্রিজের সাথে কম খরচে তৈরি করেছে এই ক্রুজ ক্ষেপণাস্ত্র। তাইওয়ানের তৈরি নকশায় ভবিষ্যতে আরও বড় পরিসরের ক্ষেপণাস্ত্র তৈরি হতে পারে বলে জানান ন্যাশনাল চুং শ্যান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রজেক্ট ম্যানেজার ওয়াং টিং কু। 50 বছরেরও বেশি সময় ধরে ন্যাশনাল চুংশান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কাজ করছে। আমাদের নকশা করার ক্ষমতা আছে। এক্ষেত্রে আমেরিকার মূল্যমানের সাথে আমাদের উৎপাদন মডিউলার নকশায় সহায়তা করতে পারি। এছাড়াও নতুন প্রযুক্তি আদান প্রদানের মাধ্যমে যুদ্ধ জাহাজে হামলা চালানোর মতো নতুন ডিজাইনের বুদ্ধিমান ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা করেছে তাইওয়ান। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
চায়নাকে মোকাবেলা করতে আমেরিকা ও তাইওয়ান উভয়ই কাজ করছে, আর তাইপেইকে সামরিকভাবে শক্তিশালীকরণে আমেরিকার সহায়তা চায়নার উপর আরও চাপ সৃষ্টি করবে বলে ধারণা সংশ্লিষ্টদের। জাতীয় চংশান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রেসিডেন্ট লি শিং চিয়াং জানান, প্রতিরক্ষা বাহিনীকে আরও দ্রুত ও কার্যকরভাবে গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করছে তাইওয়ান। আমরা ইউক্রেনের মতো নই, যেখানে ইউরোপিয়ান মহাদেশ সমর্থন এবং শক্তি বৃদ্ধি অব্যাহত রাখতে পারে। তাই কখনো যুদ্ধ হলে তাইওয়ানকে সম্পূর্ণরূপে নিরাপদ রাখার লক্ষ্যে আমরা কাজ করছি। তাইওয়ান আগামী বছরের জন্য নির্ধারিত 3.3% থেকে উন্নীত করে 2030 সাল নাগাদ জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয় করার লক্ষ্য নির্ধারণ করেছে। চলতি মেয়াদে ব্রিটেনে নিজের দ্বিতীয় সফরে বুধবার সস্ত্রীক উইন্ডসর পৌঁছেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হেলিকপ্টার থেকে নামার পরই তাদের শুভেচ্ছা জানান প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস ক্যাথরিন। এরপর উইলিয়াম ও কেট প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে নিয়ে যান অপেক্ষারত কিং চার্লস এবং কুইন ক্যামিলার কাছে। তারাও ট্রাম্প ও মেলানিয়াকে সাদরে বরণ করে নেন। এরপর রাজকীয় ঘোড়ার গাড়িতে করে তাদের নিয়ে যাওয়া হয় প্রায় 1000 বছর বয়সী উইন্ডসর ক্যাসেলে। চলতি পথে আমেরিকার জাতীয় সঙ্গীত বাজিয়ে বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানায় রাজকীয় ব্যান্ড দল। তিনটি পৃথক ঘোড়ার গাড়িতে করে ক্যাসেলে পৌঁছান তারা। এ সময় একটি গাড়িতে কুইন ক্যামিলা এবং ফার্স্ট লেডি মেলানিয়া এবং অপর একটি গাড়িতে কিং চার্লসের সাথে ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। উইন্ডসরে পৌঁছানোর পর প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে রাজকীয় লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এর পাশাপাশি গার্ড অব অনার প্রদান করা হয় তাদের। এরপর মঞ্চ থেকে নেমে কিং চার্লসকে সাথে নিয়ে গার্ড অব অনার পরিদর্শন করেন প্রেসিডেন্ট। পরিদর্শন শেষে মঞ্চে গিয়ে দাঁড়ালে প্যারেডের মাধ্যমে আবারও উপস্থিত অতিথিদের সম্মান জানানো হয়। এরপর ঐতিহ্যবাহী পাইপারের পরিবেশনার মধ্য দিয়ে তাদের বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা শেষ হয়। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।